এই তো ভালো আছেন। দেখছিস আমি কি পাগল, তোকে এখানে দাঁড় করিয়ে রেখেই কথা বলছি। বলেই তিনি দরজার বাহিরে উকি দিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে নিহিলার দিকে তাকালো। আহান কই? পাজিটা তোকে বিরক্ত করেনি তো? আর ব্যাগগুলো তোকে দিয়েই আনিয়েছে, দেখছিস দেখছিস ছেলেটার কাজ কারবার। বলতে বলতেই তিনি কেউ একজনকে ডেকে নিহিলার ব্যাগগুলি উপরে রেখে আসতে বললেন। না না ফুপি, ব্যস্ত হবেন না, ভাইয়াটা আমাকে কোনো বিরক্ত করেনি। না ভাইয়া, আহান, তুই, রিহি, অরিন একই বয়সের। হয়তো ওখানে থাকলে আজকে তোদের মধ্যে অনেক সুন্দর একটা সম্পর্ক থাকতো। বলেই রিনা আহমেদ এক দীর্ঘশ্বাস ফেলেন। আচ্ছা, অনেক ক্লান্ত তুই, যা গিয়ে ফ্রেশ হয়ে নে মা, তারপর আমি খাবার দিয়ে আসবো, এরপর ঘুমিয়ে নিস। না না ফুপি, আমি ফ্রেশ হয়ে ঘুমাবো। এর আগে তোমার মোবাইলটা একটু দিবা, মা বড় বাবাকে একটা খবর দেওয়া লাগবে। আচ্ছা। বলেই তিনি নিহিলাকে রুমে নিয়ে গেলেন। ঘুম ভাঙল জানালার কাছে কেউ একজনের পর্দা সরানোতে। নিহিলা চোখ মুখ কোচকে আবারও শুতে নিতেই রিনা আহমেদ ডাক দিলেন। রুম অন্ধকার করে এতক্ষণ ঘুমালে চলে? এই সকালে এসেছিস, এখন দিন শেষ হয়ে যাচ্ছে, উপোস থেকে এতক্ষণ ঘুমিয়ে আছিস, ক্ষুধা লাগেনি? উঠে পড়, কিছু খেয়ে দরকার হলে আবার শুইস। নিহিলার এক মুহূর্তের জন্য মনে হলো সে তার বাড়িতে ছিল। ফুপির কণ্ঠস্বর শুনে ধারণা ভাঙল। তার মনে হয়েছে সে বাড়িতেই ঘুমিয়েছিল আর মা এসে পর্দা সরিয়ে দিয়েছে। তার মনটা নিমিষেই খারাপ হয়ে গেল। নিহিলা। রিনা আহমেদের ডাকে নিহিলার ধ্যানমগ্ন হলো। সে তাকাতেই তিনি হেসে এগিয়ে এসে নিহিলার মাথায় পরমাতরে হাত বুলিয়ে দিলেন। পরিবারের কথা মনে পড়ছে? নিহিলা চুপ রইল। আমি তো আছি, এখানে একদম নিজের মতো করে থাকবি। বাড়িতে নিজের মায়ের কাছে যা আবদার করতিস, এখানেও আমার কাছে তাই করবি। মনে করবি আমি তোর আরেকটা মা। নীলা হ্যাঁ বোধক মাথা নাড়তেই রিনা আহমেদ তাড়া দিলেন। উঠে পড়, নিচে সবাই খেতে বসেছে, অপেক্ষা করছে, আয়। বলেই নীলাকে চোখ মুখ ধুতে বলে রিনা আহমেদ নিচে চলে গেল। নীলা বেশ কিছু সময় চোখে মুখে পানি দিয়ে রুম থেকে বেরিয়ে আসলো। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে টেবিলের দিকে তাকিয়ে অস্বস্তি হল। সবাই খাবার সামনে নিয়ে বসে আছে। অরিন নিহিলাকে দেখেই টেবিল ছেড়ে দৌড়ে এগিয়ে এলো। আরে নিহিলা, কেমন আছো? তুমি তো ছবির থেকে বাস্তবে আরো মায়াবী। আলহামদুলিল্লাহ আছি, তুমিও সুন্দর, একদম পুতুলের মতো। হুম, এটা তোমার সাথে মানায়। আচ্ছা, তোমাকে একটু জড়িয়ে ধরি। নিহিলা নিজেই একবারই অরিনকে জড়িয়ে নিল। নিহিলা ভাবলে ছোটকাল থেকে এই দেশে থেকেও কি সুন্দর করে তার বাংলা ভাষায় কথা বলছে। ফুপে হয়তো ভালোভাবেই ভাষার শিক্ষাটা দিয়েছে। সকালে আহানের কথা বলা দেখে মনে মনে এই ধারণা এসেছিল যে হয়তো সেই মায়ের কাছ থেকেই শিখেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে অরিনও পারে। রিনা আহমেদ তারা দিতেই তারা টেবিলের দিকে এগিয়ে গেল। টেবিলে আহান আর মধ্যবয়স্ক এক পুরুষ বসে আছে। ইনি হয়তো তার ফুপির স্বামী, মানে ফুপা। নিহিলা এগিয়ে গিয়ে মানুষটিকে সালাম দিল। এই তো বসে পড়ো মা। অবশেষে রিনা নিজের পরিবারের কাউকে দেখে চোখে তৃষ্ণা মেটালো বলে। কেমন আছো মা? বাসায় সবাই কেমন আছেন? এই তো আঙ্কেল, আলহামদুলিল্লাহ সবাই। বসে পড়ো। রিনা আহমেদ নিহিলার প্লেটে খাবার দিতে দিতে বলে উঠলেন। আমার ছোট ছেলেকে তো দেখেছিস, সকালে আনতে গিয়েছিল, পাজিটা তোরে ব্যাগ বহন করতে দিয়েছিল, এই সে আহান। নিহিলা তাকাতেই আহানের সাথে যোগাযোগে হতেই আহান হাসলেও। হ্যালো ভাইয়া। উহ, আমাকে ভাইয়া ডেকো না, এটা তুমি রাহান ভাইয়ার জন্য তুলে রাখো। মা বলেছে আমার একটাই বয়স, মা বলেছে আমরা একই বয়সের। আচ্ছা। শফিক আহমেদ আহানের দিকে তাকালো। তোমার মা যা বলছে সত্যি? অতিথিকে কিভাবে আপ্যায়ন করা লাগে জানিস না? সকালে ব্যাগটা নিজে এনে দিলে কি হতো? ওহ বাবা, নিহিলার তো কোনো সমস্যা হয়নি, ও বললে আমি ঠিকই এনে দিতাম। বলেই আহান নিহিলার দিকে তাকালো। কি নিহিলা, তোমার সমস্যা হয়েছে? না না, আমার সমস্যা হবে কেন? বলেই নিহিলা খাবারের দিকে হাত বাড়ালো। আমার পরিবারকে পরিচয় করিয়ে দিলাম, যদিও আহনাফ নেই, কিন্তু থাকলেও গম্ভীর। ও এদের সাথে যায় না, অফিসের কাছে অন্য জায়গায় গিয়েছে। এইবার পুরো পরিবারকে চিনে নিয়েছিস, কোনো সংকোচ করবি না। এইবার পুরো পরিবারকে চিনে নিয়েছিস, কোনো সংকোচ করবি না, যা লাগে বলবি।
রুনা আহমেদের কথায় নীলা হ্যাঁ সূচক মাথা নাড়ল। হ্যাঁ মা, মনে করো আজকের থেকে এই পরিবারের আরেকজন সদস্য তুমিও। যা লাগবে বিনা সংকোচে বলবে, অস্বস্তি আনবে না। অরিন আর তুমি একই ভার্সিটিতে পড়বে, আশা করি সমস্যা হবে না। জি আঙ্কেল। তোমার পরিবারের সাথে কথা হয়েছে? জি। শফিক আহমেদ নীলার জবাব পেয়ে অরণির দিকে তাকালো। তুমি বা আহান বিকালে গিয়ে নিহিলাকে কিছু কেনাকাটা করে দিয়ে আসিও। কয়েকদিনের ভেতরে ক্লাস শুরু হবে, আপাতত কয়েকদিন ঘুরে দেখাইও। অরণি হ্যাঁ বোধক মাথা নাড়তেই শফিক আহমেদ হেসে নীলার দিকে তাকালো। আচ্ছা, খেয়ে নাও। নীলা খেতে খেতে ভাবল, মানুষগুলো কি ভালো, অথচ সে 2 মিনিট আগেও অস্বস্তিতে কীভাবে মানিয়ে নিবে ভাবছিল। যেমন ভেবেছিল তেমন মোটেও না। তার বড় বাবা কিনা এমন একটা সুন্দর পরিবারকে মেনে নিচ্ছে না। কি এমন দোষ করেছিল ভাবতে গিয়ে নীলার ভাবনা এলো, আচ্ছা ফুপি কি এরপর একবারও দেশে যায়নি? হয়তো কলেজ যোগাযোগ করার চেষ্টা করেছিল। ফুপির তো উচিত ছিল গিয়ে সরাসরি ভাইয়ের কাছে যাওয়া, তাহলে হয়তো ফিরিয়ে দিতে পারতে না। এত বছরে এই ছেলে মেয়েদেরকে দেখে বড় বাবা নিশ্চয়ই ফিরিয়ে দিতে পারেন না। হেই নিহিলা, আসবো? নীলা মনোযোগ দিয়ে মোবাইল স্ক্রল করছিল। এমন সময় অরিনের কণ্ঠস্বর পেয়ে হেসে তাকালো। হ্যাঁ আসো। এইভাবে অনুমতি নিচ্ছ কেন? অরিন ঢুকতে ঢুকতে বলে উঠল, কি করছো? ভাবলাম একটু গল্প করি। নীলা হাত থেকে মোবাইলটা পাশে রাখলো। ভালো করেছো। আমি যেতাম কিন্তু কি মনে করবা ভেবে যাইনি। এমনিতেও মোবাইল দেখছিলাম যে। অরিন বসেই গল্প জুড়িয়ে দিল। এর মধ্যে আসরে এসে আহান উপস্থিত হলো। সকালে ঘুম ভাঙতেই নিহিনা পাশে অরিনের দিকে তাকালো। সে হেসে অরিনের গায়ে ভালোভাবে লেপস জড়িয়ে দিয়ে উঠে পড়ল। মেয়েটা বড্ড মিশুক। তা না হলে রাতে গল্প করতে করতে কেউ নিজের রুম ছেড়ে আরেকজনের সাথে এসে ঘুমায়। নীলা নিজের প্রতি খুশি হলো। সে যদি এমন কোনো সিদ্ধান্ত না নিত তবে হয়তো এই জীবনে আর নিজের এমন কিছু মানুষের সাথেই আর মিলতে পারত না। এই মানুষগুলো এত ভালো, অথচ তার পরিবারের সাথে মেলামেশাই নেই। নীলা মোবাইল হাতড়িয়ে সময় দেখে এলো। সকাল 7টা বাজে। বোধহয় এই ঘরে এত তাড়াতাড়ি কেউ ওঠে না, কিন্তু সে তো শুয়ে থাকতে পারবে না। এই বাড়িতে এসেছি একদিন পূর্ণ হলো, কিন্তু এখনও বাড়িটা ঘুরে দেখা হয়নি ভালোভাবে। এরা উঠতে উঠতে একটু হাঁটাহাঁটি করা যাক। সে হাতড়িয়ে চুলের কাঁটা খুঁজলেও কিন্তু পেল না। নীলা লম্বা চুলগুলোকে হাত খোপা করার চেষ্টা করলো। যখন থেকে চুল লম্বা হয়েছে তখন থেকে সে চেষ্টা করতো মায়েদের মতো করে হাত খোপা করার, কিন্তু পারত না। রেহানা বেগমই সবসময় কি সুন্দর করে তেল দিয়ে বেনুনি করে দিতেন, কিন্তু নীলা ইচ্ছে করতো বেনুনি নয়, সে যেন মায়েদের মতো করে খোপাটা করে। তাই রেহানা বেগম ভালো মতো করে শক্ত করে চোখের নিমেষে চুল খোপা করে দিতেন। অথচ নীলা এতদিনেও সেটা আয়ত্তে আনতে পারেনি। মায়েরা করার সময় মনে হয় কি সহজ, কিন্তু নিজের বেলায় বুঝতে পারা যায়। নীলা দীর্ঘক্ষণ চুলের সাথে যুদ্ধ করে অবশেষে সফল হলো, কিন্তু তাও অনেক ছিলা। তার মনে হচ্ছে বেশি নড়লেই আবার খুলে যাবে চুলগুলো। কী করা যায়? সে আশেপাশে তাকালেও ছোট্ট জিনিস কাটা সেটা কোথায় রেখেছে বুঝতে পারছে না। এদিকে চুল খোলা রাখার অভ্যাস তার নেই। এদিকে অরণ্য ঘুমাচ্ছে। সামান্য কাটার জন্য মেয়েটার ঘুম ভাঙানোর প্রয়োজন নেই, তাই বাধ্য হয়ে ওইভাবেই ঢিলা করেই কোপাটা করলো। সে উঠে দাঁড়িয়ে ওড়নাটা হাতে নিয়ে রুম থেকে বের হলো। রুম থেকে বের হতেই আশেপাশে অনেক নিস্তব্ধ লাগলো। বোঝাই যাচ্ছে সবাই ঘুম। নীলার ঘাটল না। এই দোতলার মাঝে রুমটা তাকে দেওয়া হয়েছে। তার রুমের ডান পাশের গুলো অরিন, ফুপি, আহানের। বোধহয় তারা সবাই একদিকে, কিন্তু তার ডান পাশের রুমটা ভিন্ন মনে হচ্ছে। এই 4 রুমে মিলিয়ে যা জায়গা ঠিক একই জায়গা ডান পেশেও আছে, কিন্তু রুম হয়তো একটি। নীলার আগ্রহ হলো। সে একটু হাঁটাহাঁটি করে রুম পেরিয়ে সামনে আসতেই কোণার দিকে নজর গেল। ওদিকে খোলা বারান্দার মতো লাগছে, অনেক আলোর রেখা মনে হচ্ছে। বোধহয় বাড়ির ডিজাইন করে খোলা রেখেছে অর্ধেক। সেই বারান্দার সাথে একটা রুম ছিল। নীলা এগিয়ে গেল। সামনে গিয়ে তার চোখ জোড়া বিস্মিত হলো। এত রুচিবান মানুষও আছে বুঝি। মূলত রুমটার সাথে ব্যালকনির মতো বারান্দাটা লাগোয়া, তবে রুম পেরিয়ে শেষের দিকে এসেও কিছুটা খোলা রেখেছে, যাতে করে রুমের বাইরে থেকেও মানুষ বারান্দাটাতে আসতে পারে।
সম্পূর্ণ সবুজে ঘেরা জায়গাটা, বিভিন্ন টবে গাছ ফুল এসব লাগানো হয়েছে। কিছু কিছু গাছ আবার আকারে অনেক বড় হয়েছে, অনেক গাছে নাম না জানা ফুল ধরেছে। দেখলেই মন প্রাণ জুড়িয়ে যায়। এত সবুজের মাঝে একটা ছোট্ট দোলনাও রাখা আছে। এত রুচিমান কে আছে এই ঘরে? এই রুমটা কার? অরিন তো কিছু বলেনি। পর মুহূর্তে নিহিলা নিজেই নিজের বোকামো দেখে হাসলেও। কার আর হবে? ফুপি নিশ্চয়ই এসব করেছেন। একটা গাছে অনেকগুলো গোলাপ ধরে আছে। নিহিলার চোখ ছলছল করে উঠল। বিদেশের মাটিতে এমন একটা ঘর সে আশা করেনি। সেও বাড়িতে থাকাকালীন কত গাছ লাগাতো। তার গাছগুলোর কথা মনে পড়ে গেল। গাছের কথা মনে হতেই সাফাত ভাইয়ের কথা মনে পড়ে গেল। নিহিলা গোলাপ গাছটির দিকে এগিয়ে গেল। পাশে দোলনাটিতে বসে গাছের ফুলগুলোর দিকে তাকালো। বাইরে দমকা হাওয়া আসার কারণে চুলের খোপা খুলে গেছে। বাইরে দমকা হাওয়া আসার কারণে চুলের খোপা খুলে গেল। সে আর খোপা বাঁধার চেষ্টাই করলো না। আচ্ছা, এই গোলাপ গাছটিতে কি আর গোলাপ ধরেছে? আচ্ছা, সেই গোলাপ গাছটিতে কি আর গোলাপ ধরেছে? রিহি ঠিক মতো যত্ন করছে কিনা কে জানে। সেই গাছটি সাফাত ভাইয়ের স্মৃতি হিসেবে ছিল। নীলা পরক্ষণে ভাবনাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিল। আশ্চর্য, এখানে এসেও সেই ওই মানুষটার কথাই কেন ভাবছি? এখানে তো সে পড়তে এসেছে, এসব মনে করতে নয়। কে আপনি? কোনো অজানা পুরুষের এই কণ্ঠস্বর শুনে নীলা ওখানে থমকে গেল। সে পেছন ফিরে তাকানোর সাহসই পেল না। তবুও নিজেকে শান্ত করে পেছনে ফিরতে এক লম্বাটে সুদর্শন যুবককে দেখতে পেল। পরনে ট্রাউজার আর গেঞ্জি, তা দেখে সে আরো গুটিয়ে গেল। এই মেয়ে, আমি বলছি কে আপনি? বোবা নাকি? একটু চেঁচিয়ে রাহান কথাটি বলে উঠল। রিনা আহমেদ সবে রুম থেকে বেরিয়ে সিঁড়ির কাছে গিয়েছিল। মাঝে ওই দিক থেকে রাহানের কণ্ঠস্বর পেয়ে ছুটে গেল। গিয়ে বুঝতে পারল নিহিলার উপরেই চেঁচিয়েছিল। রাহান বাবা, এটা তোরে বলেছিলাম না দেশ থেকে নিহিলা এসেছিল? তোর মেজো মামার মেয়ে নিহিলা। বলেই তিনি নিহিলার দিকে তাকালেন। কারোর কোনো ঘরে অনুমতি না নিয়ে ঢোকা অভদ্রতা, তার উপর সেই জায়গায় গিয়ে বসা, সেটা বোধহয় শেখানোর বয়স পেরিয়েছে। এবার নিহিলা মাথা তুলে তাকালো। সামান্য বারান্দায় এসেছে তাই বলে এত কথা মানার মতো নয়। আর তার উপর অতিথি। কোনো অতিথির সাথে এইভাবে কথা বলা অভদ্রতা, সেটাও বোধহয় শেখানোর বয়স তোমার অনেক আগেই বেরিয়ে গিয়েছে। আর এ বারান্দাটা। নীলা আরও কিছু বলতে নেবে রিনা আহমেদ নীলাকে নিয়ে যেতে লাগলেন। অতিথি এমন অভদ্র হয় না। এমনিতে দেখতে ছোট, কিন্তু মুখে কথার বুলি ফুটছে বড়দের মতো। বড়জনের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শিখলে না। নিজেকে সংশোধন করো। আপনাকে বড় কে বলবে? শুধু গায়ে বড় হলে হয় না, মাথার ঘিলেও থাকা লাগে। থাম, তোরা কি করছিস? আমি একজন মুরব্বী দাঁড়িয়ে আছি, তোরা আমাকে দেখেই চোখেই দেখছিস না? প্রথম পরিচয় হলে কই একটু ভালোভাবে কথা বলবি, তা না? আদরের ভাইজিকে সংশোধন করো, বেয়াদব মেয়ে। বলি রাহান ভেতরে চলে গেল। নীলা রিনা আহমেদের দিকে তাকাতেই তিনি তার হাত ধরে অনুনয়ের সুরে পড়ে উঠলেন। রাগ করিস না মা, আমার এই ছেলেটা হয়েছে ভিন্ন, এমনই যা বলবে ওরে সব বলে দেবে, কিন্তু মনটা ভালো। ওকে আমি আচ্ছা মতো বকে দিব। রাগ করিস না মা। আরে না ফুপি, তুমি কেন ওর হয়ে কথা বলছো? তুমি তো কিছুই করনি। আচ্ছা আয়, কালকে মাঝরাতে রাহান এসেছিল বিধায় জেগেছিলাম, তাই আজ উঠতে একটু দেরি হলো। আয় নাস্তা করে নিবি। তুমি যাও, আমি অরিনকে নিয়ে আসবো। ঠিক আছে। বলে রিনা আহমেদ সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলেন। নিহিলার রাগ হলেও এই পরিবারের সব মানুষ একরকম, আর ওই মানুষটা একরকম। যেমন করে রুম ভাগ করেছে ঠিক নিজেও তেমন। অর্ধেক জায়গায় এরা সবাই এক পাশে, আর অর্ধেক জায়গায় উনি এক পাশে। ঠিক হয়েছেও তেমন। ওরা এক মেরুর আর ওই লোকটা আরেক মেরুর। নীলার ভাবনা এলো, এমন অসভ্য মানুষও আছে নাকি তা জানা নেই। আজ সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠল নিহিলা। আজকে থেকে এই ক্লাস ছিল। সে গায়ে চাদর দিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো। অদূরে কিছু গাছ দেখা যাচ্ছে। এখনও কনকনে শীত বিদ্যমান। নিহিলা চোখ ঘুরে দেখতে লাগলো। তার চেরি ব্লসম দেখার ইচ্ছে আছে, কিন্তু কোনো গাছে এমন নিদর্শন নেই। দেখি আজ অরিনকে বলবে। এতদিন তেমন একটা বের হওয়া হয়নি। অরিন আর সে একসাথে ভর্তি হয়েছে বিধায় নিহিলা অস্বস্তি একটু কম হচ্ছে, কারণ অন্তত একজন আছে তোর সাথে। নিহিলা ফ্রেশ হয়ে অরিনকে টেনে তুলল। এখনও অরিন তার রুমেই থাকে।
প্রথম যেদিন থেকেছিল সেদিনের পরের রাত অরিন বালিশ নিয়ে চলে এসেছিল। তোমার কোনো সমস্যা হবে আমি যদি তোমার রুমে ভাগ বসাই? আরে না, কেন হবে? আসো। এমনিতেও বাড়িতে আমি আর রিহি একসাথেই থাকতাম, তাই এইখানে খালি খালি লাগছে। তুমি কিছু ভাবলে ভেবে বলিনি। নিজে থেকে এসেছো, অনেক খুশি হয়েছি। অরিন খুশি হয়ে বালিশ রেখে নিহিলাকে জড়িয়ে ধরল। আমারও খালি খালি লাগে জানো তো। এখন তুমি এসেছো বিধায় ভালোই সময় কাটে বাসায়। আগে তো আমি বাসায় থাকতাম না। নিহিলা ঘুমন্ত অরিনের দিকে তাকিয়ে হাসল। মেয়েটা একদম মায়ের মতোই মিশুক স্বভাবের হয়েছে, নয়তো কেই বা মাত্র কয়েকদিনের প্রথম দেখা মানুষটিকে এত আপন করে নিতে পারে। নিচে থেকে রিনা আহমেদের ডাক ভেসে আসলো। আর কতক্ষণ করবি তোরা? ক্লাসে দেরি হয়ে যাবে তো। নিহিলা আসছি জবাব দিয়ে ঘড়ির দিকে তাকালো। আর বেশি সময় নেই। অরিনকে বার দুয়েক ডাকলেও কিন্তু অরিন পাশ ফিরে আবারও শুয়ে পড়ল। নিহিলা আগেই ফ্রেশ হয়ে এলো। তারপরে অরিনের গায়ে থেকে লেপ টেনে নিতেই অরিন চোখ মুখ কুঁচকে উঠে গেল। এই নিহি, এমন করছিস কেন? ঘড়ি দেখুন মা, আজকে না ক্লাস। ঘড়ি দেখুন ম্যাম, আজকে না ক্লাস। নিহিলার কথা শুনে অরিন ধরফড়ে উঠে বসলো। ক্লাসের কথা তার একদমই মাথায় ছিল না। অরিন ওয়াশরুম থেকে বের হতে হতে নিহিলা একেবারে তৈরি হয়ে নিল। একটা লং নীল কুর্তির সাথে চুলগুলো একপাশে বেরুনি করে নিল, সাথে সাদা ওড়নাটা গলায় পেঁচিয়ে নিল। অরিন বেরিয়ে নিহিলার দিকে এগিয়ে গেল। নিহিলার সামনে হাঁটু মুড়ে বসে বুকে হাত দিয়ে প্রেমের প্রস্তাব দেওয়ার ভান করলো। হাই মির্জান, তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিন থেকেই মন দিয়ে ফেলেছি। আর আজটা আমি মরেই যাব। প্লিজ, আর অন্য ছেলেরা মরে যাওয়ার আগে আমার প্রস্তাবটা গ্রহণ করে আমাকে ধন্য করুন ম্যাম। নিহিলা অরিনের মাথায় গাঁটটি মেরে তুলে দিল। হয়েছে, এত ঢং করা লাগবে না। আপনি আরো বেশি সুন্দরী। এবার আসুন। অরিন আরও কিছু বলতে নিয়েছিল, কিন্তু নিহিলা জোর করে তৈরি হতে পাঠিয়ে দিল। দেখলি, মেয়েগুলোকে সেই কখন থেকে ডেকে আসছি, এখন আসার নামগন্ধ নেই। মা, আরেকবার ডাক দাও, আমার দেরি হচ্ছে। দাঁড়া বাবা, যাচ্ছি। এতক্ষণ লাগে মেয়েগুলোর আসতে? নিশ্চয়ই অরিন পরে পরে ঘুমাচ্ছে। আর এই মেয়েটাও হয়েছে না ঘুম কাতুরে। বলতে বলতেই তিনি সিঁড়ি দিয়ে উঠতে নিতে নিহিলা অরিন চলে আসলেও। মার্শাল্লাহ, কি সুন্দর লাগছে আমার দুই পুতুলকে। রিনা আহমেদ এগিয়ে এলেন নিহিলা অরিনের দিকে। মা দেখো না, ওকে আমিও সেটা বলছি। ও আরও আমাকে নিয়ে মজা করছে। রিনা আহমেদ নিহিলার গালে পরমাত্রে হাত রেখে অরিনের উদ্দেশ্যে বলা শুরু করলো। জানিস, আমার ভাইজানের চেহারাও অনেক সুন্দর ছিল। সুদর্শন মানুষের কাতারে ভাইজান পড়বেই। নিহিও বাবার মতোই চেহারা পেয়েছে। আমি তো সবসময় হিংসা করে বলতাম, ছেলে হয়ে চেহারা এত সুন্দর হওয়ার কি দরকার। সবসময় সে আর আমি ঝগড়ায় মেতে থাকতাম। যাক, অন্তত চেহারাটা ভাইয়ের পেয়ে ভালো হয়েছে। ভাইজানের অস্তিত্ব মনে পড়ে অনেক। বলতে বলতে তিনি শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে নিলেন। ফুপির কথায় নিহিলারও বাবাকে মনে পড়ে গেল। বাবাকে জিনিস সেটা বুঝার পর আর অনুভব করতে পারেনি। যদিও আমার সে অনুভবটা হতে দেয়নি, কিন্তু বাবা তো বাবাই। বাবার স্থান কি আর কেউ নিতে পারে? নিহিলার মন খারাপ হয়ে গেল। চোখে পানি টলমল করছে। মনে হচ্ছে চোখের পলক ফেললেই পানিগুলো ঝর্ণার রূপ নেবে। মা, আমি বেরোবো। এই, তোরা তাড়াতাড়ি নাস্তা করে নে। রাহান অফিসে যাওয়ার সময় নামিয়ে দেবে তোদের। বলেই তিনি তাড়াহুড়া করে ফিরে টেবিলের দিকে এগিয়ে গেলেন। ঘরের প্রতিটা সদস্য বুঝতে পারল তিনি নিজের মন খারাপকে লুকানোর বৃথা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিহিলা খাবারের প্লেট নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। তার আজ আর খাওয়ার ইচ্ছে নেই, কিন্তু পাশের সবাই আছে বিধায় বাধ্য হয়ে খাবার নিয়েছে। অরিন, দ্রুত কর। রাহানের বলা কথা শুনে অরিন ভাইয়ের দিকে তাকালো। সে বুঝতে পারলো না এমন কেন বললো তার ভাই। সে তো ঠিকই খাচ্ছে। পাশে নিহিলার দিকে তাকাতেই বুঝতে পারল। এই নিহি, তাড়াতাড়ি খেয়ে নে। আমার খাওয়া শেষ, তুই শেষ কর। শেষ মানে? কিছুই তো খেলি না। রুনা আহমেদ রেগে বলে উঠলেন। ও ফুপি, এটা নিয়ে চিন্তা করো না তো। বলে সে অরিনের দিকে তাকাতেই অরিনও উঠে পড়ল। রাহান লক্ষ্য করলো নিহিলাকে। সে বসা থেকে উঠে আগে আগে বেরিয়ে যেতে যেতে অরিনের উদ্দেশ্যে ডাক দিল। আমি যাচ্ছি। দাঁড়া না ভাইয়া, আমরা আসবো তো। বোনের কথা শুনে রাহান ফিরে তাকালো। তোরা কি হাঁটতে পারিস না? কোলে করে নেওয়া লাগবে। পারি তো। মিনমিনিয়ে মাথা নিচু করে জবাব দিল।
রাহান বেরিয়ে যেতে অরিন আর নিহিলা রিনা আহমেদের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। গাড়িতে বসেও নিহিলার মন খারাপ ছিল। সে জানালার ধারে মুখ বের করে দিল। আহ, জাপানের বাতাস কি স্নিগ্ধ লাগছে, চেরি ব্লসমের দেশ। অথচ এই কয়েকদিন সে বেরই হলো না। নিহিলা, ঠান্ডা লাগবে, মাথা ঢুকিয়ে ফেল। অরিন, চেরি ব্লসম চোখে পড়ছে না যে? নীলার কথা শুনে অরিন হাসল। এখন না, শীত শেষ হলে এগুলো ফুটবে, এখনো তো শীত রয়েই গিয়েছে। নীলা আর জবাব দিল না। সে জানলার কাছে মাথা হেলান দিয়ে বাড়ির দিকে দৃষ্টি দিল। তার জীবনটা এমন কেন? যদি বাবা থাকতো তবে হয়তো আজকে পরিস্থিতিটা সম্পূর্ণ অন্যরকম হতো। সবার বাবা ডাক শুনলেও তার বুকের ভেতর কোথাও যেন চিনচিনে ব্যথা অনুভব হয়। নীলার মন খারাপ সেটা বুঝতে পেরে অরিন একের পর এক কথা বলে নীলাকে হাসানোর চেষ্টা করলো। নীলাও চুপচাপ সায় জানাচ্ছে। তো দাঁড়াতে কেন বলছিস অরিন? রাহানের এমন ধমক শুনে অরিন চুপ হয়ে গেল। সে তো ভুলেই গিয়েছিল গাড়িটা তার ভাই চালাচ্ছে। নীলা গাড়ির সামনে আয়না দিয়ে ড্রাইভিং সিটে বসা রাহানের দিকে বার দুয়েক তাকালো। দেখে মনে হচ্ছে ভারী বিরক্ত। বোনের জন্য তো বিরক্ত হবে না, স্বাভাবিক। তাহলে কি কোনোভাবে নীলার উপস্থিতিতে বিরক্ত বোধ হচ্ছে লোকটার? নীলা ভাবল হতেই পারে। আচ্ছা, লোকটাকে ছোটবেলা থেকে এমন সবসময় এমন গুমট ভাব নিয়ে কেন থাকে? নিজেও তো পরিবারের সাথে হাসি খুশি থাকতে পারে। ভার্সিটির গেটে নিহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখে অরিন পিছু ফিরে আবারও নিহিলার দিকে এগিয়ে এলো। এতদিন পরে তার স্বপ্ন পূরণ হলো। তার এখনও বিশ্বাসই হচ্ছে না যে সেই তার স্বপ্নের দেশে পড়তে এসেছে, চেরি ব্লসমের দেশে। সে বিড়বিড় করে ভার্সিটির নামটি উচ্চারণ করলো। তার মনে হচ্ছে এসব নিছকই স্বপ্ন। অরিন পিছু ফিরে নিহিলাকে ভার্সিটির সাইনবোর্ডের দিকে তাকিয়ে বিড়বিড় করতে দেখে হেসে এগিয়ে আসলো। হাতে জোরে চিমটি পাওয়ায় নীলা ব্যথায় চোখ মুখ কুচকে চেঁচিয়ে উঠল। তার চিৎকার শুনে আশেপাশে কয়েকজন স্টুডেন্ট তার থেকে অদ্ভুত চোখে ফিরে তাকালো। নীলা চোখ খুলে আশেপাশে পরিস্থিতি দেখে অরিনকে বিড়বিড়িয়ে গালি দিল। অরিন নীলার এমন রাগী চাহনি দেখে হেসে দিল। তুই স্বপ্ন ভেবে তাকিয়েছিলি, তাই আমি চিমটি দিয়ে বুঝাইতে চাইলাম যে এটা স্বপ্ন নয়, বাট দুঃখিত, চিমটিটা জোরেই পড়ে গিয়েছে রে। নীলা আশেপাশে তাকিয়ে অরিনকে রাগে দৃষ্টি নিক্ষেপ করলো, যার অর্থ তোরে আমি পরে দেখে নেব। অরিন হেসে এগিয়ে গেল। নীলার একদিকে খুশি লাগলেও অন্যদিকে ভেতরে ভেতরে অনেক পরিমাণ অস্বস্তি এসে ভর করেছে। এত এত অচেনা, তার উপর ভিন দেশের মানুষের সাথে সে কি মানিয়ে নিতে পারবে? পরবর্তীতে অরিনের কথা মনে পড়তে একটু স্বস্তি বোধ হলো। কিন্তু অরিনের তো অভ্যাস আছে। নীলা কি আদৌ মিশতে পারবে? কারো ধাক্কায় সম্বিত ফিরে পেতেই পাশে তাকাতেই দেখলো অরিন জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। কি রে, কি এত ভাবছিস? আজকে এত ভাবনায় পড়ছিস কেন? কিছু না, চল। বলি নীলা পা বাড়ালো। অরিন নীলার সাথে হাঁটতে হাঁটতে উদ্দেশ্য করে বলল, অস্বস্তি হচ্ছে? আর তাছাড়া সকাল থেকেই মন খারাপ। সমস্যা নেই, এখানে আমার বন্ধুরা সবাই আছে, সবাই একই ভার্সিটিতে ভর্তি হয়েছি, তুইও মিশে যাবি, দেখিস। আর অরিন আছে না, ডর কিসের? শেষের কথাটা শুনে নীলা হেসে অরিনের দিকে তাকাতেই সেও হেসে দিল। ক্লাসে ঢুকতেই নীলা আশেপাশে তাকালো। অরিন এগিয়ে নীলাকে উদ্দেশ্য করে বলল, ওরা সবাই ক্যান্টিনে আছে, চল। কারা? আমার ফ্রেন্ডরা, চল। ক্যান্টিনে যেতেই অরিন সবার সাথে কুশলতি বিনিময় করে নীলার দিকে তাকালো। অরিন বলার আগেই তাদের দৃষ্টি অরিনের সাথে থাকা মেয়েটার দিকে। রনও এগিয়ে এলো। নীলা হ্যাঁ বোধক মাথা নাড়তেই অরিন এগিয়ে এলো। কি ব্যাপার রন, খুব তাড়াতাড়ি চিনে নিলি যে? অরিনের কথা শুনে রন মাথা ঝুলকে হাসার চেষ্টা করলো। তা দেখে অরিন সহ বাকি দুইজনও হেসে দিল। অরিন মিথালাকে উদ্দেশ্য করে একে একে রন লিনি রিকের সাথে পরিচয় করে দিল। এরা সবাই এদেশেরই, সবাই অরিনের মতোই ফর্সা। আর হবে নাই বা কেন? এদেশের বলে কথা। আর কিছুক্ষণ আড্ডা দিয়ে ক্লাসে গিয়ে ক্লাস শেষ করলো। আড্ডা বলতে মূলত নিহিলা চুপচাপি ছিল, কিন্তু অন্যরা আড্ডা দিয়েছে। এরা খুব তাড়াতাড়ি নিহিলার সাথে মিশে গেল। আসার আগে যতটুকু অস্বস্তি ছিল তা যেন নিমেষেই এরা কাটিয়ে দিয়েছে।
আশার বাইরেও পেয়ে গেছে নীলা। সব মিলিয়ে দিনটা আশার বাইরেই ভালো কেটেছে। ভিন দেশের প্রতি থাকা ধারণাটা পাল্টে গেল। এরা খুব তাড়াতাড়ি মানুষকে আপন করে নেয়। যাক, অস্বস্তি একেবারের জন্য মিলিয়ে গেল। বিকেলে অরিন নীলাকে নিয়ে বের হওয়ার জন্য তৈরি হতে লাগলো। তৈরি হতে গেল। এই প্রথম বোধ হয় এভাবে বের হওয়া হবে। সবসময় মতো অরিন শর্ট জামাই পরলো আর নীলা লং কুর্তি আর বিনুনি। নীলা অরিনের দিকে একবার তাকালো। অরিন আয়না দেখে চুলগুলো আর একটু আছড়িয়ে নিচ্ছিল। কি দেখছি সমন করে? এসব জামানা পড়লে হয় না অরিন? অরিন নীলা থেকে ফিরে তাকালো। এসব এখানকার স্বাভাবিক ব্যাপার, তুই প্রথম আসছিস তাই অদ্ভুত লাগছে। সেটা না, তুই চাইলে নিজেকে নিজে সংশোধন করে নিতে পারবি। বলে নীলা রুম ছেড়ে বেরিয়ে গেল। নীলাকে বের হতে দেখে অরিনও পার্স নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে গেল। রাস্তায় বের হয়েই নীলা আশেপাশে তাকালো। আজ তারা হেঁটেই যাবে। অরিন গাড়ি নিতে চেয়েছিল কিন্তু নীলা বারণ করেছে। কারণ দেশে থাকাকালীন প্রায় সময় হেঁটে এখানে ওখানে যাওয়া হতো। এখানে এসে একটু হাঁটাহাঁটি হয়নি। মূলত রাস্তা উপভোগ করবে সেই ভাবনা থেকে নীলা হাঁটার প্ল্যান করলো। তার সাথে বাধ্য হয়ে অরিনেরও হাঁটতে হচ্ছে। নীলা আর চোখে অরিনের দিকে তাকিয়ে হাসলো। মেয়েটার হাঁটার একদম অভ্যেস নেই, বিধায় চেহারা মলিন। গাড়ি বল। নীলার কথা শুনে অরিন দাঁড়িয়ে পড়ল। প্রথমে না নিবি না বলেছিলি? অরিন ভ্রু কুঁচকে তাকাতেই নীলা হাসলো। আমার কোনো সমস্যা হচ্ছে না, তোর জন্য বললাম। অরিন সাথে সাথেই ফোন করে রিনা আহমেদকে গাড়ির কথা বলল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরেই গাড়ি আসতেই অরিন আর নীলা থমকে গেল। তাদের সব আনন্দ যেন মুহূর্তের মধ্যেই উপে গেল। মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে গাড়িতে ওঠো। রাহানের বলা কথা কানে যেতেই অরিন নীলাকে টেনে গাড়িতে বসালো। এখন ভীষণ আফসোস হচ্ছে কেন যে গাড়ির কথা বাড়িতে বলতে গেল। প্রথমে যদি নিয়ে আসতো তাহলে তাদের আনন্দ মাটি হতো না। তখন রাহান ভাই রুমিয়ে ছিল, খেয়ালই করতো না। অরিন গাড়িতেই উঠে নীলার দিকে তাকালো। সেও তাকাতেই অরিন এক গাদা গালি দিল, যার অর্থ তোর জন্য হয়েছে সব। প্রথমে যদি নিয়ে আসতাম তবে এই পরিস্থিতি হতো না। নীলা অরিনের দৃষ্টি পরোয়া না করে জানালার বাইরে দৃষ্টি দিল। ভাইয়া, তুমি কেন কষ্ট করে আসতে গেলে? বিকালে একা 2টা মেয়ে বের হওয়ার সাহস কিভাবে করেছিস? ড্রাইভ করতে করতে সামনের দিকে তাকিয়ে রাহান কথাগুলো বলতেই অরিন চুপ হয়ে গেল। আর হবে না এমন। ভাইয়া, শুনলাম কিছু দূরে একটা মেলা হচ্ছে। অরিনের কথা শুনে রাহানও চুপ রইল। কই নিয়ে যাচ্ছ ভাইয়া? অরিনের আবার কথা বলা শুনে রাহান তাকালো। মেলায়। কথাটি শুনে নীলা উপরে ভার দেখালেও ভেতরে ভারী খুশি হইল। বাংলাদেশের মানুষের আনাগোনার মধ্যে থাকতে থাকতে এখন এরকম নীরব জায়গা ভালো লাগে না। নীলা জানে না এখানে মেলা কেমন হয়, তাই সে ভারী উৎসুক। গাড়ি থেকে নেমেই অরিন আর নীলা আশেপাশে তাকালো। অনেক মানুষের ভিড়। এত মানুষের ভিড়ে কোন সময়ে তারা এক একজনকে হারিয়ে ফেলে। তারা আর এগিয়ে যাওয়ার সাহসই পেল না। রাহান গাড়ি একদিকে সাইড করে রেখে এগিয়ে এসে দাঁড়াতেই আশেপাশে তাকিয়ে অনেক মানুষ দেখে সে নিজেকে গালি দিল। অয়ন বলে সেও যে কেন এখানে আনতে গেল। এত মানুষের ভিড়, কিন্তু এখন তো আর ফিরিয়ে নেওয়া যাবে না। রাহান অয়নের হাত ধুলো। নীলার দিকে তাকাতেই নীলা ওই পাশে গিয়ে অয়নের পিছু নিল। কিছু সময় যেতেই একদল লোকের ভিড়ে নীলা অয়নের হাত ছুটে পেছনে পড়ে গেল। রাহান এগিয়ে এসে সামনের দিকে তাকাতেই তার অপর হাতটা নীলার দিকে বাড়িয়ে দিল। হাত ধরো। লাগবে না। রাহান এগিয়ে এসে সামনের দিকে তাকিয়ে তার অপর হাতটা নীলার দিকে বাড়িয়ে দিল। বলে আশেপাশে তাকিয়ে রাহানের হাতে শার্টের কাপড়টা চিমটি দিয়ে ধরল। তা দেখে রাহানের ঠোঁটের কিনারায় হালকা প্রসারিত হলো। অয়ন ভাইয়ের দিকে তাকাতেই থমকে গেল। শেষমেশ তার ভাই? না, সেটা কি ভাবছে? দায় পড়িত নীলাকে হাত ধরতে বলেছে। না হয় এত মানুষের ভিড়ে এসে হারিয়ে যাবে তো। অয়ন আরেকবার তাকালো। রাহান নীলার হাত ধরেনি, তবে নীলা তার হাতের কাপড়ে কিছু অংশ ধরে আছে। তা দেখে অয়নের মুখভঙ্গি পাল্টে গেল। যদি তার প্রথমের ভাবনা অনুসারে এমন কিছু হয় তবে তার আপত্তি নেই, মন্দ হয় না। সাফাতের মন আজ বেশ ফুরফুরে।
প্রায় কয়েকদিন পরেই বাড়ি ফিরতে পারছি বলে কথা। যদিও মাত্র কয়েকদিন, কিন্তু তার মনে হচ্ছে কত সহস্র দিন সে বাড়ির বাইরে। সে ভাবেনি এই প্রথম আমানশিক এত তাড়াতাড়ি কথা ভেঙেছেন। তিনি তো প্রথমে 1 মাসের মাথায় বাড়ি আসতে বলেছিল, কিন্তু কয়েকদিন পেরোতেই সাফাত যখন বাবাকে কল দিয়ে বলল সে ভালোভাবেই সব করেছে, প্রথমে আমানশিক কল কেটে অফিসের খবর নিল। তারপর আবার কল কেটে দিয়ে বলল যেন বাড়ি এসে কয়েকদিন ঘুরে যায়, তারপর না হয় আবার আসবে। সাফাত প্রথমে বিশ্বাস করতেই পারেনি, পরে আর বিষয়টা ঘাটল না। যাক, বাড়ি ফিরবে অবশেষে। এই কয়েকদিন সে বাড়িতেও কল করেনি। অবশ্য আমানশিক বাড়িতে কল করার অনুমতি দিয়েছিল, কিন্তু সাফাতের ইচ্ছে হয়নি। মিলির সাথেও কথা হয়নি। প্রথম দুদিন পরে কল দিয়েছিল ঠিকই, কিন্তু মায়েরা তেমন কথা বলেনি। এমনিতেও মেয়েদের থেকে ভার ভার আচরণ পেয়ে সে ভীষণ কষ্ট পেয়েছিল। তার উপর মিলির সেই একই কর্মকাণ্ডের ফলে আর ফোন করার ইচ্ছেই হয়নি। মিলির মূল লক্ষ্য ছিল সাফাত যেন তাদের এদিকের ব্যবসাটা নিয়ে একেবারে যেন মিলিকে নিয়ে আলাদা হয়ে যায়। সাফাত ভেবেছিল তার অনুপস্থিতিতে মিলি বুঝতে পারবে, কিন্তু তার ধারণা ভুল। সে বুঝতে পারলেও মিলি শুধরাবার নয়। গাড়িতে উঠেই তার মন খুশি খুশি লাগছে। কেন লাগছে সে জানে না, কিন্তু তার মনে হচ্ছে যেন অনেক দিনের চোখে তৃষ্ণা সে আজ মেটাতে পারবে। তার এমন উৎফুল্লতা সে বুঝতে পারল তখনই যখন গাড়িটি চট্টগ্রামে একটি বাড়ির কাছাকাছি এলো। প্রতিবার আসার সময় এই বেলি ফুলের দোকানটার থেকে একটা করে বেলি ফুলের মালা নিয়ে যেত, আর সেই দোকানের নার্সারি থেকে সবসময় যে কোনো একটা ফুলের চারা নিত। আশ্চর্যজনকভাবে এইবারও সেই গাড়িটি সেই দোকানের সামনেই থামালো। গাড়ি থেকে নেমে দোকানের সামনে দোকানদারটি সাফাতকে চিনে নিল। চিনবেই বা না কেন? প্রতিবার যে নিয়ম করে এই দোকানটি থেকেই সব নিত। বাবু আসেন, এইবার অনেক দিন পর এলেন যে? সাফাতের অবচেতন মন জিজ্ঞেস করলো, কতদিন পরে? এই ধরেন 1 মাস মতো হচ্ছে। প্রতিবার তো প্রতি সপ্তাহে আসতেন। বলে তিনি পেছনের দোকানের এক কর্মচারী ছেলের উদ্দেশ্যে হাঁকছালেন, এই জসিম বাবুর জন্য একটি বেলি ফুলের মালা আর গোলাপ সুন্দর করে মুড়িয়ে দে। বলে তিনি সাফাতের দিকে ফিরে চাইল। বাবু আজ কোন গাছটা নেবেন? সাফাত কি বুঝে না করলো না। সে হাতের ইশারায় সাদা গোলাপটা দেখালো। এটা দাও। ঠিক আছে আপামনি, ভালো আছেন? আর গতবার গোলাপ নিয়েছিলেন, ওইটাতে গোলাপ ধরেছে? বলতে বলতে তিনি গাছটি নিলেন। সাফাতের মনে আসলেও প্রতিবার ওরা ব্যালকনিতে গল্প করার সময় নিহিলা মন খারাপ করে দেখাতো। দেখেন তো সাফাত ভাই, এখনো গোলাপ আসছে না। এইটাকে ধরে আরেকটাতে ধরছে না, একটাতে ধরেছে আরেকটাতে ধরছে না। সাফাত হাসতো, হেসে সান্ত্বনা দিত। ধরবে? সাফাতের এই একটা সান্ত্বনাতেই নিহিলা ভরসা খুঁজে পেত। তার উৎফুল্লতা দেখে মনে হতো যে সাফাত বলেছে আর ফুল ধরে গেছে। সাফাত গভীর থেকে একটা শ্বাস নিল। এইবারও মনে পড়ছে ভীষণ করে, কিন্তু এসব কেন নিয়ে যাচ্ছে সে জানে না। এখন তো এসব আর মানায় না, কিন্তু সাফাত এসবের ধারেই ধারছে না। তার অবচেতন মন বারবার মনে করিয়ে দিয়েছে নিহিলার কথা। নিহিলার সকালে ঘুম থেকে উঠে বসতেই ড্রেসিং টেবিলের দিকে চোখ গেল। সে উঠে আয়নার সামনে এগিয়ে গেল। আয়নার সামনে থাকা খরগোশ ল্যাম্পটি হাতে নিয়ে চোখ বুলালো। এটা এখানে কি করছে? এটা তো সে মেলায় দেখেছিল, পছন্দ হয়েছিল বিধায় 2বার তাকিয়েছিল, কিন্তু এটা এখানে কে এনে দিল? তবে কি কিছু একটা ভাবতেই নিহিলা আজকে নিজেকে সংযত করল। এসব কি ভাবছিস তুই নিহিলা? এসব কিছুই না। এসব ভেবেও নিহিলা নিজেকে সান্ত্বনা দিতে পারল না। অরিন ঘুম থেকে উঠে বসতেই নিহিলাকে আয়নার সামনে দাঁড়িয়ে খরগোশ ল্যাম্পটি হাতে নিয়ে কিছু একটা ভাবতে দেখে হাসল। হেসে এগিয়ে গেল। কি রে, কি ভাবছিস? অনেক কথায় নিহিলা হাতে থাকা খরগোশ ল্যাম্পটির দিকে তাকালো। এটা? নিহিলার প্রশ্নবোধক চাহনি দেখে অরিন কিছু একটা মনে পড়ার ভঙ্গিমা করে বলে উঠল, ও এটা এটা কালকে রাত্রে ভাইয়া এনে দিয়েছিল। বলে অরিন মাথা চুলকে বলল, কিন্তু এটার দিকে তো আমি তাকাইনি।
তবে ভাইয়া কেন এনে দিল বুঝলো। নীলা অরিনের দিকে ফিরে তাকালো। কেন? কিছু বলেনি? নীলার কথা শুনে অরিন হাত দিয়ে মাছি তাড়ানোর ভঙ্গিমা করে বলে উঠল, বলে নাকি সব চুপচাপ নীরবের মধ্যে করবে। কালকে এটা এনে আমার হাতে দিয়েছিল, আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা কেন, জবাবে ভাইয়া বলল কাজে লাগবে, রাখ। বলেই রুমে চলে গেল। উনি আবার গিয়েছে? আবার মানে? না, মেলাটা তো অনেক দূরে। আমরা তো পরশু গিয়েছিলাম, এখনো আছে। হ্যাঁ, মেলাতে 7 দিনের মতো থাকে। বলে অরিন হেসে ওয়াশরুমের উদ্দেশ্যে পা বাড়ালো। নীলা ভাবনায় পড়ে গেল। তার মানে এটা সেদিনের রাহান ভাই খেয়াল করেছিল। ভাবতে নীলা সেদিনের দৃশ্যপটটা ভেসে উঠল। সেদিন মেলায় ঢুকতেই একটা দোকানে নীলা থেমে গেল। মূলত এই খরগোশ ল্যাম্পটাই চোখে পড়েছিল। বিধা একটু দেখছিল, কিন্তু সেটা কাউকে বলা হয়নি, কারণ তার হাতে সেরকম টাকা ছিল না। আর তাছাড়া কারো কাছ থেকে খুঁজে জিনিস নেওয়াটাও বেমানান। তার দাঁড়িয়ে থাকা দেখে রাহানও দাঁড়িয়েছিল, কিন্তু রাহান তাকাতেই নীলা আবারও হাঁটা শুরু করে। পরবর্তীতে রাহান যে সেই জিনিসটাই খেয়াল করেছে সেটা নীলা ঘুণাক্ষরও ভাবেনি। নীলা ভাবনা থেকে বেরিয়ে এলো, খরগোশ ল্যাম্পটা জ্বালিয়ে সেটা থেকে দৃষ্টিপাত করে হাসলো। মানুষটা উপরে যেমন দেখায় তেমনটা নয়, আংশিক হয়তো। এই নিহিলা, কি বলছিস বিড়বিড় করে? অরিন ওয়াশরুম থেকে এসে মাথায় টোকা দিতেই নীলা ভাবনা থেকে বেরিয়ে এলো। সে ধরা পড়ে যাওয়ার ভঙ্গিমায় খরগোশ ল্যাম্পটা পেছনে ফিরে আগের জায়গায় আবারও সাজিয়ে রাখতে রাখতে বলল, কিছু না। আচ্ছা, আমার তো ভাবনা এটা আসেনি যে মেলায় তুই সহ গিয়েছিলি। কোনোভাবে তোর এটা পছন্দ হয়েছিল? কই, আমি তো এটা খেয়ালই করিনি। তবে রাহান ভাইয়া কি তোর পছন্দ হয়েছে বলে এটা এনে দিয়েছে? আমার পছন্দ না হলে বা ভাইয়ের পছন্দ না হলে এরকম তো কোনোদিন করেনি। নীলা ল্যাম্পের দিকে তাকালো। আসলে কি সে তাকিয়েছিল বলেই এনে দিয়েছে? আজব মানুষ তো, এমন অদ্ভুত মানুষ সে আগে দেখেনি। তিনি উপরে যতটা দেখায় ততটা না। তবে এটা ভেবে ভালো লাগলো যে উপরে যেমনটা দেখায় তেমনটা পুরোপুরি না। মানুষটা ততটাও খারাপ না। যে সাফাত বাড়ি ঢুকে সবার সাথে কুশলাদি বিনিময় করে আশেপাশে তাকালো। নীলা কি এখনও তার উপর রেগে আছে? হয়তো, তাই তো এতক্ষণ রুম থেকে বের হয়নি। সাফাত রুমে যাওয়ার আগেই নীলার রুমের দিকে তাকালো। দরজা বন্ধ। আচ্ছা, মেয়েটা দরজা বন্ধ করে বসে আছে কেন? নাকি সে এসেছে জেনেই আর বের হচ্ছে না? বেশি কষ্ট দিয়ে ফেলেছে। সাফাত রুমের দরজা দাঁড়াতেই দেখলেও মিলি মোবাইল নিয়েই বসে আছে। সে এসেছে দীর্ঘক্ষণ হচ্ছে, কিন্তু মিলি রুম থেকে বেরো হয়নি। সেই রুমে ঢুকে হাতে থাকা ব্যাগটা জোরে সুরে রাখলো, যাতে মিলির ধ্যানমগ্ন হয়। মিলি খেয়াল করেছে সে মোবাইল থেকে দৃষ্টি সরিয়ে একবার সাফাতের দিকে তাকিয়ে আবারও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। তা দেখে সাফাত মলিন হাসল। স্বামী বাসায় আসলে নিজের কাজ থামানো উচিত। স্বামীরও উচিত বইয়ের সব দায়িত্ব পালন করা। কি করছো তুমি? একটা অধিকার চেয়েছি, সেটাও তো পূরণ করতে পারছো না। কেমন স্বামী তুমি? উল্টাপাল্টা অধিকার পূরণ করতে বাধ্য নই আমি। মিলি মাথা গরম হয়ে গেল, কিন্তু সে নিজেকে ঠান্ডা করলো। সব জায়গায় গরম ভাব দেখানো উচিত নয়, এতে হিতে বিপরীত হবে। মিলি জবাব দেওয়ার প্রয়োজন বোধ করলো না। সে মোবাইল হাতে নিয়ে আবারও ব্যস্ত হয়ে পড়ল। সাফাত মিলির দিকে তাকিয়ে তপ্ত শ্বাস ফেল। এরপর কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। সে এই মিলির সাথে সংসার করবে? বড়সড় ভুল করে ফেলেছে। ভুল যখন করছে শুধরাতেও হবে। যেহেতু অধ্যায়টার সূচনা সেই লিখেছে, সেহেতু অধ্যায়ের উপসংহারও তারই লেখা উচিত। এড়িয়ে এসে মিলিকে মোবাইলে ব্যস্ত দেখে কিছু একটা ভাবল। এমন সময় সাফাত রুম থেকে মাথা মুছতে মুছতে বের হলো। রিহি মিলির দিকে তাকালো। মিলির স্বামী এতদিন পরে বাইরে থেকে এসেছে, কই একটু যত্ন করবে তা না, সে মোবাইল নিয়ে বসে আছে। রিহি ভাবলো তার মানে কি তার ভাই ফল পেয়ে যাচ্ছে? আরে রিহি যে, আয়, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আরে না, তোরে খেতে ডাকতে এলাম, সাথে মিলি ভাবিকেও। রিহি মিলির দিকে তাকালো। মিলি শুনেও না শোনার ভান করে মোবাইলের স্ক্রিনের দিকে দৃষ্টি দিয়ে আছে। মিলি ভাবি, আমি খাবো না বলে সে মোবাইল নিয়ে ব্যালকনিতে চলে গেল। সাফাত আর ঘাটল না, সে রিহিকে নিয়ে বেরিয়ে গেল। রিহি ভাইয়ের দিকে তাকালো। তার ভাইও ভাবিকে আরেকবার ডেকে দেখল না। তার মানে কি এদের মধ্যে শুরুতেই ঝামেলা?
রিহি মনে মনে নিজেকে গালি দিল। এমন কিছু না হোক, সবাই সুখী থাকুক। সাফাত খেতে বসেও নিহিলাকে দেখল না। খাওয়া শেষে সে উপরে উঠে নিহিলার ঘরের সামনে পায়চারি করতে লাগলো। বেলি ফুলটা এখনও তার পকেটে রয়ে গেছে। গাড়িতে অনেকক্ষণ নিজের সাথে যুদ্ধ করে ভেবেছে নিজের মনকে শুধরানোর চেষ্টা করবে। মিলিকেই বেলি ফুলের মালাটা দিয়ে খুশি রাখার চেষ্টা করবে, কিন্তু মিলির কর্মকাণ্ডে তার মন আগেরটাতেই স্থির হয়ে গিয়েছে। সাদা গোলাপের গাছটা সে নিহিলার রুমের দরজার সামনে রেখেছে, কিন্তু মনে তো হচ্ছে না এখানে কেউ এসেছে। রিহি সিঁড়ি বেয়ে নিজের রুমে যেতে নিতেই নিহিলার রুমের দরজার সামনে ভাইকে দেখে এগিয়ে আসলো। দরজার সামনে গাছ দেখে এসে কিছু একটা আন্দাজ করলো। ভাইয়া তুই? সাফাত বোন থেকে ফিরে তাকালো। গাছটা তুই এনেছিস? হ্যাঁ, নিহি পছন্দ করতো তাই আনলাম। এই কিছু একটা আন্দাজ করতে পেরে শক্ত হয়ে গেল। কেন এনেছিস? সাফাত মাথা নিচু করে ফেলল। তুই এখন বিবাহিত, সেটা মাথায় রাখ ভাইয়া। মিলি ভাবির সাথেই থাকবি। আমি বড়সড় ভুল করে ফেলেছি রে বোন, মানুষ চিনতে পারিনি, আমার চোখে পর্দা পড়ে গিয়েছিল রে। ভাইয়ের এমন কথায় রিহি কেঁপে উঠল। তার মায়া লাগলো ভাইটা যেন, যেমনই হোক নিজের ভাই তো। এই মানুষটার কণ্ঠস্বর এতই অসহায় শোনাচ্ছে কেন? মানুষটার এমন অসহায় কণ্ঠস্বর সে মেনে নিতে পারছে না, কিন্তু এখন আর কোনো পথ খোলা নেই। ভেতরে খারাপ লাগলো। সে নিজেকে যথাসম্ভব শক্ত করলো। কিছু করার নেই ভাইয়া, ভুল করেছিস, এখন সেটা নিয়েই ভালোভাবে থাকবি। ভুল আমি করেছি, তাই এটা শেষ আমিই করে দিব। কি শেষ করবি? বলেই রিহি ভ্রু কুচকে তাকাতে সাফাত মাথা নিচু করে ফেলল। নিহিলার নেই, চলে গেছে। সাফাত রিহির কথা বুঝতে পারল না। নেই মানে? নেই মানে নেই, সে জাপানে ফুপির কাছে চলে গেছে। সাফাত হাসলো। তুই মজা করছিস তাই না? তোর সাথে আমার মজা করার সম্পর্ক আগে থাকলেও এখন নেই ভাই। রিহি শান্ত স্বরে বলা কথাটাই সাফাতকে ভেতর থেকে নাড়িয়ে দিল। সাফাত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তাকে সেভাবেই রেখে রিহি চলে গেল। সাফাতের চোখে ভাসছে নিহিলার উচ্চস্বরে হাসির মুখ। মেয়েটাকে সে এত গভীর থেকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে যে মেয়েটা এত দূরে চলে গেল। পরিবার ছেড়ে যেতে কীভাবে পারলো? সাফাত পরক্ষণে নিজের উপরেই হাসত। যাবেই বা না কেন? নিজের জন্য থাকবে। এখান থেকে নিজের অতীতের তিক্ত স্মৃতি মনে করে সে তো এগিয়ে যেতে পারবে না। একটা পাষাণ মানুষ এসে তার জীবনে একটা বিশ্রী অতীত দিয়ে দিয়েছে, আর সে সেই পাষাণ মানুষটাকে ক্ষমা করে এখানেই থেকে যাবে? সাফাত মলিন হাসলেও সে ফুলের গাছটার দিকে তাকালো। এক পা এগিয়ে ফুলের গাছটা হাতে নিয়ে নিহিলার রুমের দিকে পা বাড়ালো। দরজা খুলতেই চারপাশে তাকালো। সাফাত রুমের আলো জ্বালালো না, ওইভাবেই এগিয়ে গেল। রুমের চারিদিকে থেকে যেন নিহিলার হাসির ঝংকার শোনা যাচ্ছে, যেন হেসে হেসে বলছে, শেষ পর্যন্ত ফিরে আসলেন তো সাফাত ভাই। বলতে বলতেই কেঁদে দিল। কেঁদেই বলা শুরু করলো, আমাকে এমন একটা অতীত কেন দিলেন? আমি ভালো থাকতে পারছি না। সাফাত ব্যালকনির দিকে এগিয়ে গেল। আশ্চর্য, তোর এমন কেন লাগছে? সে সোজা ব্যালকনিতে চলে গেল। ব্যালকনিতে এগিয়েই দেখলো তার সব গাছগুলো সারি সারি লাগানো আছে। নিশ্চয়ই নিহিলা রিহিকে দায়িত্ব দিয়ে গিয়েছে গাছগুলোর। এখন সব গাছেই কম বেশি একটা ফুল আছেই। যে গাছটাতে ফুল ধরেনি বলে মন খারাপ করেছিল নিহিলা, সে গাছটিতে একসাথে 3টি ফুল আছে। সাফাত একটু এগিয়ে গাছটির ফুলগুলোতে ছোঁয়া লাগিয়ে দিল। আজ নিহিলা থাকলে নিশ্চয়ই খুশি হতো ভীষণ, কি জানি। সাফাত তার হাতে থাকা গাছটা সহ বাকি গাছগুলো সাথে রাখলো। আকাশে আজ চাঁদ উঠেছে বিশাল বড়। থালার মতো চারটা সব আলো যেন নিহিলার ব্যালকনিটাতে এসে পড়েছে। নিহিলা থাকলে নিশ্চিত এই দোলনাটাতে বসে রাতটা উপভোগ করত। পাশে নিজের রুমের ব্যালকনিতে চোখ যেতেই দেখতে পেলেও মিলি ফোনে কথা বলছে। ওই পাশে ফেরা ছিল, আর এই ব্যালকনিতে কোনো আলো জ্বালায়নি বলেই মিলি খেয়াল করতে পারেনি। সাফাত তাকিয়ে রইল, মিলি কার সাথে কথা বলছি? তার তো পরিবারের সাথে যোগাযোগ নেই। সে এই মিলি আর বিয়ের আগের মিলির সাথে মেলাতে পারছে না। সাফাত এক দীর্ঘ মলিন শ্বাস ফেলল। আলো আধারে সাফাতকে দেখা যাচ্ছে না। সাফাত মিলির ব্যাপারটা আর ঘাটার চেষ্টা করলো না। ইচ্ছে করলো না গিয়ে মিলির ফোনটা দেখার। সে এগিয়ে নিহিলার দোলনাটাতে বসলো। আজ আর রুমে যেতে ইচ্ছে করছে না। রাতটা এভাবেই কাটিয়ে দিবে। পশলা বৃষ্টি স্নাত
প্রকৃতিকে সাজিয়ে তুলেছে তার আপন রূপে। প্রাণ ফিরে পেয়েছে মৃতপ্রায় পাতাহীন গাছের ডালগুলো। কোমল বাতাস এবং সুন্দর ফুলের সাথে উষ্ণ আবহাওয়ার প্রকৃতির শান্ত স্নিগ্ধ অপ্রতিম মুগ্ধতার গন্ধে বলে দিচ্ছে দরজায় কড়া নাড়ছে বসন্ত। দেখতে দেখতে কেটে গেল অনেকগুলো দিন। এখন কারোর জন্য থেমে থাকে না, সময় কারোর জন্য থেমে থাকে না, যেভাবেই হোক চলবেই। নীলা বেশ মানিয়ে নিয়েছে। সপ্তাহ ধরে রোদের বেশ আমেজ। এরকম নিয়মিত রোদ, ঝকঝকে নীল আকাশ নীলা আসা পর্যন্ত আর দেখেনি। তার সঙ্গে এমন এক আওলা বাতাস বইছে, কিন্তু সে হাওয়ায় এরকম মিষ্টি স্বাদ। দেহে শীত অনুভব হলেও এক ভালো লাগার আবেশ ছুঁয়ে দেয়। নীলা ব্যালকনি থেকে এসবই পর্যবেক্ষণ করছিল। বেশ কিছুক্ষণ থেকে শীত অনুভব হতেই ব্যালকনি ত্যাগ করলো নীলা। নিজের রুমে বসে মোবাইল স্ক্রল করছিল। এমন সময় হুট করে অরিন হাতে 2টা জামা নিয়ে ঢুকলো। তা দেখে নীলা ভ্রু কুঁচকাল। তুই তো বের হোসনি, তবে হাতে শপিং ব্যাগ কেন? অরিন শপিং ব্যাগ দুটো নিয়ে উৎফুল্ল হয়ে খাটে বসলো। রাহান ভাইয়া এনেছে। রাহান ভাইয়া এভাবেই হুটহাট আনে, অথচ মুখ ফুটে কিছুই বলে না। আচ্ছা বলে নীলা আবারও মোবাইল স্ক্রিনে চোখ দিল। এই গম্ভীর ছেলেটাকে নিয়ে সে আপাতত আর ভাববে না। এতদিন ভাবতে ভাবতে তার দিন শেষ। মানে এত গম্ভীর মানুষ কীভাবে হয় সেটাই সে ভেবে পায় না। এখান থেকে এটা তোর। বলি অরিন একটা প্যাকেট মহিলার দিকে বাড়িয়ে দিল। নীলা মোবাইল থেকে চোখ সরিয়ে একবার প্যাকেটটার দিকে তাকিয়ে অরিনের দিকে ভ্রু কুঁচকে তাকালো। এখন থেকে এটা তোর। আমার জন্য? এখন থেকে এটা তোর। হ্যাঁ, পছন্দ হয়েছে কিনা দেখ। বলি অরিন নিজের জামাটা নিয়ে চলে যেতে নিতেই আবারও ফিরে তাকালো। অবশ্য ভাইয়ার পছন্দ বলে কথা, পছন্দ হবেই। বলে অরিন জামা নিয়ে চলে গেল। নীলা প্যাকেট খুলে জামাটা বের করলো। সাদা আর হালকা গোলাপি রঙের একটা গাউনের মতো। নীলা পুরোপুরি বের করলো জামাটা। সেটা নিয়ে দাঁড়িয়ে নিজের দিকে ধরলো। আসলেই পছন্দ সুন্দর। কিন্তু পরক্ষণে নীলা রেখে দিল। সে গাঢ় নীল কালো ছাড়া অন্য রঙের কাপড় পরতে তেমন একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না। কিন্তু এই রঙটা যদিও হালকা, কিন্তু না পরতে আর ইচ্ছে হয় না। বলছি না ভাইয়া মানুষের সাথে মানাবে তেমন কাপড়ই আনবে। বলে অরিন নিজের দিকে তাকালো। দেখ তো আমাকে কেমন লাগছে। নীলা জামাটা রেখে অরিনের দিকে এগিয়ে আসলো। অরিনেরটা সাদা আর হালকা লালের। মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে তোকে। বলে অরিন নিজের জামাটা আরেকটু ঘুরিয়ে ফিরিয়ে দেখলো। এগুলো কেন এনেছেন? কি জানি, এনেছে, খুশি হয়েছি অনেক। বলে অরিন মাকে দেখাতে চলে গেল। নীলা ভাবনায় পড়ে গেল। হুটহাট মানুষটা এমন কর্মকাণ্ড করে, আবার পরক্ষণে নিজের বোকামতে গালি দিল। হয়তো জামা সুন্দর লেগেছে বিধায় বোনের জন্য নেওয়ার সময় নীলার জন্যও নিয়েছে। এতে এত ভাবার কি আছে? নিহিলা শোন, বিকেলে জামাটা পরে তৈরি হয়ে নিবি। অরিন দ্রুত পদে রুমে এসে নীলার উদ্দেশ্যে কথাগুলো বলে উঠল। কেন? রাহান ভাইয়া কোথাও নিয়ে যাবে। রাহান ভাই? নীলা ভাবনায় চলে গেল। এই একটা মানুষকে সে ঠিক চিনে উঠতে পারে না। এমন গম্ভীর মানুষের সাথেও দেখা করা যায় নাকি? আমি যাব না। কেন? তোর যে গম্ভীর ভাই একটু বেশি কথা বললেও ধমক দেয়। একটা মানুষের সাথে যাওয়া মানে জেনে শুনে কুমিরের লেজে পা দেওয়া। এমন মানুষের সাথে যাওয়া মানে জেনে শুনে কুমিরের লেজে পা দেওয়া। আনন্দটাই মাটি। তুই কি আমার ভাইয়াকে অপমান করছিস? অরিন ভ্রুকুচকে তাকাতেই নীলা এগিয়ে আসলো। তুই নিজেই তো জানিস আনন্দ মাটি হবে, সেটার কথা বললাম। তা ঠিক, কিন্তু এইবার বাবা মা সহ যাচ্ছে, সুন্দরভাবেই কাটাতে পারবো। বলি সে নীলার দিকে তাকালো। আমার ভাই কিন্তু অতটাও খারাপ না তুই যেমনটা মনে করছিস। মাঝে মাঝে আমরা অতিরিক্ত খুশি হয়ে লাফালে ডাক দেয় না। কই যাবি তো? জানি না এখনো। বিকেলে সবাই তৈরি হয়ে নিল। নীলা রাহানের দেওয়া কাপড় হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এই রংটা তার একসময় পছন্দ ছিল, কিন্তু এখন আর পরতে ইচ্ছে করে না। কিন্তু কেউ একজন খুশি হয়ে উপহার হিসেবে এনেছেন, না পরলে কেমন দেখায় তা ভাবতে গিয়ে পরক্ষণে জবাব মিলল। নীলার এসবে কারোর ধ্যান থাকবে না। রাহান ভাই নিজের বোনের জন্য কিনতে গিয়ে আরেকটা মেয়ে আছে ভেবেই নিয়েছে।
বলতে গেলে দায়ে পড়ে নিয়েছে। এতে সে মেয়ে জামাটা পরলে কি ফেলে দিবে, এতে মানুষটার কোনো কিছু যায় আসবে না। অন্তত রাহান ভাইয়ের কাছে এসব কোনো কিছুই না। নীলা দীর্ঘক্ষণ মনের সাথে যুদ্ধ করে অবশেষে কাপড়টা রেখে দিল। এটা সে পরবে না। সে আলমারি থেকে আরেকটা কুর্তি বের করে সামনে দিয়ে বেরোনে এনে আগের নিয়মেই তৈরি হয়ে নিল। অনেক রুমের বাইরে থেকে নীলাকে ডাক দিয়ে নিচে নেমে গেল। নীলা দ্রুত পদে রুম থেকে বের হয়ে সিঁড়ির কাছে আসতেই দেখতে পেল সামনে বরাবর রাহান ভাইও এসে দাঁড়িয়েছে। বোধহয় উনিও মাত্রই রুম থেকে বেরিয়েছে। নীলা রাহান আগে নেমে যাওয়ার জন্য সরে দাঁড়ালো। তো তাকে দাঁড়িয়ে থাকতে দেখে সে ভ্রু কুঁচকে তার দিকে তাকালো। কাপড়টা পরনি কেন? রাহান ভাইয়ের কণ্ঠস্বর পেয়ে নীলা তাকালো। তিনি দুহাত পকেটে রেখে সামনের দিকে তাকিয়ে কথাটা বললেন, এমনিতেই। সবসময় গাঢ় নীল কালো এসব জামা পরো, খুবই অশুভের মতো। মাঝে মাঝে বদলিয়ে পরো, ভালো লাগবে। বলেই তিনি নিচে নেমে গেলেন। আর নীলা ওইভাবেই ঠায় দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারছে না এমন কথা তাও রাহান ভাই বলেছে। এমন অদ্ভুত চরিত্রের মানুষ অন্য কারো জামার রঙের দিকেও খেয়াল দেয় নাকি? সে কি বুঝে নেমে যেতে পা বাড়াতে নিতেই থেমে গেল। অরিন নিচ থেকেই ডাক দিচ্ছে, অরিন কিছুক্ষণ অপেক্ষা কর। বলেই নীলা আবারও রুমের দিকে পা বাড়ালো। কিছুক্ষণের মধ্যেই রাহান আনা সেই হালকা গোলাপি সাদা মিশ্রণের কাগজটি পরে নেমে আসলো নীলা। চেরি ব্লসম জাপানিরা অপেক্ষায় থাকেন এই বসন্তের জন্য, কারণ হাজারো চেরি ফুলের কুড়ি প্রস্ফুটনে আগমন ঘটে এ সময়। জাপানের বসন্তের প্রধান আকর্ষণ হলো চেরি ফুল। সাধারণত গোলাপি, সাদা ও লাল রঙের ফুলের প্রাধান্য বেশি দৃষ্টিগোচর হয় চেরিতে। এক বিচিত্র গড়নের পাপড়ি দেখা যায় ফুলগুলোতে। সেই সঙ্গে গাছে গাছে আনন্দে মেতে ওঠে পাখপাখালি ও হরেক প্রজাতির রঙিন প্রজাপতি। এ সময় ক্যারিয়ার প্রতিটি প্রান্তে হয়ে ওঠে চেরি ফুলের স্বর্গরাজ্য। হাজার বছর ধরে এই ফুলকে নিয়ে কোরিয়ানরা রচনা করে চলেছে চিত্রকর্ম, সাহিত্যকর্ম, গানসহ অনেক কিছুই। চেরি যেমন বসন্তের আগমনে গান শোনায়, তেমনি চেরি ফুলের মাধুর্য কোরিয়ানদের চিন্তা চেতনা ও সৌন্দর্য বোধের যোগান দেয়। নীলা গায়ে থেকে নেমে উৎফুল্ল হয়ে গেল। কি সুন্দর! এতদিন শুধু ভিডিও ও ছবিতে এসব দেখে মনের তৃষ্ণা মেটাতো, আর আজ পুরোপুরি সামনে। চারিদিকে মানুষ এগিয়ে জিজ্ঞেস করছে। এটি মূলত ব্লসম ফেস্টিভ্যাল হানামি নামে পরিচিত, যেটির অর্থ ফুল দেখা। এটি জাপানের একটি ঐতিহ্য এর মতো হয়ে গিয়েছে। প্রায় সব মানুষই তাদের পরিবার, পরিজন, বন্ধুবান্ধব নিয়ে ফুল ফোটানো উপভোগ করতে আসেন, অথবা প্রিয়জনদের সাথে সময় কাটাতে আসেন। নীলা তাকিয়ে দেখল পাশে একটা সরু নদী বয়ে গেছে। নদীর পাশে চেরি ফুলের গাছের বিশিষ্ট লাইন, আর সেই গাছে সাদা গোলাপি চেরির সমাহার। নীলা আশেপাশে তাকিয়ে দেখল আশেপাশে অনেক মানুষের দল, এক এক দলে এক এক আড্ডা। কোনো দলে কথা বলতে বলতে উচ্চস্বরে হেসে সময়টা ভালোভাবে উপভোগ করছে, আবার কোনো দল চুপচাপ বসে থেকে সময় উপভোগ করছে। নীলা অদূরে তাকিয়ে দেখল এক বৃদ্ধ আর বৃদ্ধা নদীর কিনারায় বসে সময়টা উপভোগ করছে। তা ভালো লাগলো ভীষণ। তাদেরকে ক্যামেরাবন্দি করে নিয়ে সে আবারও পরিবেশ দেখতে ব্যস্ত হয়ে পড়ল। নীলা একটু অদূরে এগিয়ে দাঁড়ালো। প্রায় অনেক মানুষ এখানে, সবাই এই স্থানটাকেই বেছে নেওয়ার কারণ সে খুঁজেই পেল না। এই তো, এই স্থানটা হয়তো বেশি মন করা, কারণ পাশে একটি নীরব নদী বয়ে গিয়েছে। এক পাশে নদী, আর নদীর পাশে সাদা গোলাপি মিশ্রণে চেরি ব্লসম গাছের বিশিষ্ট লম্বা লাইন, যেগুলোতে ফুলের সমারোহে ভরে গেছে। নীলা আশেপাশে তাকিয়ে বুঝতে পারল সবাই এই সময়টাকে হয়তো বেশি উপভোগ করে, তাই হয়তো রাহান ভাইও এই জায়গাটিতে নিয়ে এসেছে। রাহানের কথা মনে পড়তেই সে চোখ ঘুরে আশেপাশে তাকালো। প্রতিটা জায়গায় গোল টেবিল ঘিরে মানুষ বসে আছে। নীলা সামনে তাকাতে নিতেই দেখলো তার একটু দূরেই রাহান পকেটে হাত গুটিয়ে নদীর দিকে তাকিয়ে আছে। নীলা আর ঘাটল না, সে এগিয়ে গিয়ে অরিন আর আহানের সাথে বসলো। অরিন আর আহান তাদের বাবা মায়ের ছবি তুলে দিচ্ছে। আহান এক এক অঙ্গভঙ্গি শিখিয়ে দিচ্ছে, আর রিনা আহমেদ লজ্জায় গুটিয়ে যাচ্ছে। আরে মা, এই ভঙ্গিমা করো।
বলিয়া আহান নীলার কাঁধের উপর হাত দিয়ে দেখিয়ে দিল। তোদের এমন ভঙ্গিমা আমি পারবো না। আরে মা, একটু আধুনিক হও, দেখছো না বাবা কত আধুনিক হয়ে যাচ্ছে। বলি আহান বাবাকে চোখ মারল। ছেলের কথায় শফিক আহমেদ ভাব নেয়ার ভঙ্গিমা করে দাঁড়ালো। তা দেখে দূরে থাকা নীলা হেসে দিল। তুমিও এদেরকে আশকারা দিচ্ছ? স্ত্রীর কথায় শফিক আহমেদ আরেকটু ভাব নেওয়ার ভঙ্গিমা করে দাঁড়ালেন। ওরা সত্যিটাই তো বলেছে। বলি তিনি বুকের উপর দুহাত রাখলেন। দেখছো না তোমার স্বামী দিন দিন কত সুন্দর হচ্ছে। তোমার তো গর্ব করা উচিত, তা না করে তুমি ছেলে মেয়েদের ধমকাচ্ছ। এটা কিন্তু ঠিক না রিনা। স্বামীর কথায় রিনা আহমেদ তোয়াক্কা না করে আহানের দিকে রাগি চোখে তাকালো। একটু হেসেছি বলে মাথায় উঠে যাবি? এত নির্লজ্জ কবে হলি? মা, ভাইয়ার এভাবে অভ্যাস আছে আর তুমি এত ছোট বিষয়ে এত গুটিয়ে যাচ্ছ। বলতে বলতেই অরণির দিকে ভ্রু কুচকে তাকালেন রিনা আহমেদ। অভ্যাস আছে মানে? অরণির দিকে আহান রক্তচক্ষু নিয়ে তাকাতে অরণ থেমে গেল। আচ্ছা আচ্ছা, অনেক বকেছো, চলো আমরা একটু পরিবারের ছবি নেই। বলি আহান মা বাবার পাশে গিয়ে দাঁড়ালো। রাহানকে ডাক। অরিন গিয়ে ভাইকে বলে আবারও ফিরে আসলো। ভাই কোনোদিনও ছবি তুলবে? এমনিও অনেক বছর পরে নিজে থেকে এসেছে, এই অনেক। এর চেয়ে বেশি আশা করলে হিতে বিপরীত হবে। রিনা আহমেদ অরিনকে চুপ করিয়ে ডাক দিতেই রাহান আসলো। তোমরা তুলো, আমি ছবি তুলে দেই। না, তুই সহ আয়। বলতেই রাহান এগিয়ে গেল। রাহান গিয়ে দাঁড়াতেই নিহিলাকে অদূরে দাঁড়িয়ে থাকতে দেখলো। নিহিলা, তুমিও আসো। রাহানের বলা কথা শুনে সবার নিহিলার কথা খেয়াল হলো। আর হ্যাঁ, নীলাও আসো। বলি রিনা আহমেদ ডাক দিতেই অরিন টেনে নিয়ে আসলো। আমার তুলতে ইচ্ছে করছে না, তোমরা তুলো। এমন বললে তো চলবে না। বলি আহান নীলাকে টেনে দাঁড় করিয়ে দিল। ছবি তোলার শেষে আহানের ফোন আসায় সে ফোন নিয়ে একটু দূরে সরে গেল। নীলা সবার মুখের দিকে তাকালো। এমন হাসি খুশি পরিবার কারো নজর না লাগুক কোনো। নীলা একটু দূরে সরে নদীর পাশে এগিয়ে গেল। সে খেয়াল করলো তার জামাটার সাথে এই জায়গাটার বেশ মিল, মানে চেরি ব্লসম ফুলগুলো সাদা গোলাপি মিশ্রণে আর তার জামাটাও সাদা গোলাপি মিশ্রণে। মনে কিছু একটু ভাবনা আসতেই নীলা অদূরে দাঁড়িয়ে থাকা রাহানের দিকে তাকালো। এটাও কি কাকতালীয়? অদূরে অরিন আর তার বাবা একসঙ্গে উৎফুল্ল হয়ে দাঁড়িয়ে আছে। অরিন আর শফিক আহমেদ একসাথে দাঁড়ালো। রিনা আহমেদ ছবি তুলে দিচ্ছেন। পৃথিবীতে এই যে সুন্দর মুহূর্ত বোধ হয় আর নেই। কিন্তু সে নিজেও এমন অভাগা যে মা বাবার এমন কোনো স্মৃতি সে দেখবে তো দূরের কথা, একসাথে ছোঁয়াও পেল না। নীলা একটু দূরে সরে দাঁড়ালো। তার চোখে পানি টলমল করছে। মনে হচ্ছে যেন পলক ফেলে টুপ করে ঝর্ণার মতো ঝরে পড়বে অশ্রুগুলো। তার চোখ ঝাপসা হয়ে এলো। মুছে ফেলো। পাশ থেকে রাহানের কণ্ঠস্বর পেতেই নীলা তাকালো। রাহান নদীর দিকে দৃষ্টি রেখে একটা সাদা হালকা নীলের সংমিশ্রণে রুমাল বাড়িয়ে দিল। নীলা দ্রুত পাশ ফিরে হাত দিয়ে রানসে থেকে রুমালটা ধরল। নীলা চোখ মুছে দিল। সে তার হাতের মুঠোয় রুমালটা রেখে নদীর দিকে তাকালো। সে এই গম্ভীর মানুষটাকে চিনে উঠতে পারছে না। রুমালটা? নীলার এত খারাপ সময়েও কোথা থেকে যেন হাসি পেয়ে যাচ্ছে। সে ভেবেছিল মানুষটা রুমালটা আর নিবে না, কিন্তু পানি মোছার সাথে সাথেই রুমালটার জন্য হাত বাড়িয়ে দিয়েছে। নীলা আবারও ভাবল, আসলে এমন অদ্ভুত মানুষ এখনও পৃথিবীতে আছে। নীলার আজ খুব ভোরেই ঘুম ভেঙে গেছে। এই বাড়িতে কেউ এত তাড়াতাড়ি ওঠে না। নীলা পাশ ফিরে আবারও ঘুমানোর ব্যর্থ চেষ্টা করলো। এখন আর ঘুম আসবে না জানে, তাই সে ওড়নাটা নিয়ে খাট থেকে উঠে দাঁড়ালো। অনেকদিন মন প্রাণ খুলে বাতাস নেওয়া হয় না ভেবেই সে রুম থেকে বেরিয়ে এলো। সিঁড়ি দিয়ে নামতে যাবে তখনই মনে হলো রাহান ভাইয়ের রুমের দরজা খোলা, হালকা ফেরানো। নীলার ইচ্ছে করলো রাহান ভাইয়ের সাথে লাগোয়া বারান্দায় গিয়ে দাঁড়াতে, কিন্তু সেই প্রথমে ঘটনার পরে আর যায়নি। যদিও এখন রাহান ভাই কোমল হয়েছেন, তবুও নীলার আত্মসময়ে বাধা দিল। মানুষটা হাজার কোমল হলেও গম্ভীর রয়ে গেছে। নীলা দরজা খুলে নিচে বিশাল বাগানে চলে এলো। পায়ের জুতা একদিকে রেখে সে খালি পায়ে সবুজ ঘাসের উপর হাঁটা ধরল।
এই বিশাল বাগানে কেউ সচরাচর আসে না বলতে নিহিলা কাউকে দেখেইনি। হয়তো ফুপি আসে, তবে নিহিলা ছিল না বলে দেখতে পাইনি। ঘাসের উপর ক্ষুদ্র ক্ষুদ্র পানির কণাগুলো নিহিলার পায়ে লাগতে অনুভূতিতে চোখ বন্ধ করে নিল। এই অনুভূতিটা অনেক সুখের। পায়ে ঘাসে শিশির কণাগুলোর ফলে শিশিরে অনুভব হচ্ছে। কতগুলো দিন এমন করে খালি পায়ে হাঁটা হয়নি। নীলা হালকা নীল আকাশের দিকে তাকিয়ে হাঁটতে লাগলো। তার ভীষণ সুখ অনুভূতি হচ্ছে। ভোরের হালকা হালকা বাতাসও হচ্ছে। বাগানে অনেক ফুল ফুটে আছে। বাতাসের সাথে সেগুলোর মিষ্টি ঘ্রাণ ভেসে আসছে। নীলার ঠান্ডা অনুভূতি হলো। সে ওনাটাকে দুই হাতে ভালোভাবে গায়ের সাথে জড়িয়ে নিল। এখন নিজেকে কেন জানি মুক্ত পাখির মতো মনে হচ্ছে। নীলা চারিদিকে তাকিয়ে নিজের মতো করে বাগান দেখবে ভেবেই পা বাড়ালো। সামনে কাটা, সাবধানে পা বাড়াও। নীলা চোখ খুলে ফেললো। চমকে আশেপাশে তাকালো। রাহান ভাইয়ের কণ্ঠস্বর না। তবে কই, আশেপাশে তো দেখা যাচ্ছে না। নিজের ভুল শুনেছে ভেবে সামনে তাকাতে দেখলো সত্যি সত্যি একটা গোলাপের ডাল পড়ে আছে, যেটা অনেক পরিমাণ কাঁটাযুক্ত। সামনে পা বাড়ালেই আসলেই অনেক ক্ষত হতো। নীলা ডালটি হাত দিয়ে তুলে নিল। কি মনে করে উপরে তাকাতেই দেখলো রাহান ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। নীলা মনে মনে খুশি হলো। মানুষটা আসলে নিজেকে যেমন উপস্থাপন করে তেমনটা মোটেও না। নীলা হেসে ধন্যবাদ দিতে যাবে, তখনই রাহান ব্যালকনি প্রস্থান করলো। প্রতিবারের মতো নীলা আবারও বিড়বিড় করে বলে উঠল, মানুষটা এমন অদ্ভুত কেন? নীলা ঘাসের উপর বসে পড়ল। দেখতে দেখতে মাঝে অনেকগুলো মাস কাটিয়ে দিয়েছে সে। অদ্ভুত হলেও এটাই সত্যি যে এখন আর একটু কষ্ট হয় না নীলার। একদম নিজের মতো করেই থাকছে। একটা উৎফুল্ল কাজ করে যে সাফাত ভাইয়ের প্রতি এখন আর সে আগের অনুভূতিটা হয়তো নেই। মানুষটাকে মাঝে মাঝে মনে পড়লেও নীলা নিজেকে বেশ সংযত করে নিতে পারে। ইদানিং এখন আর মনে পড়ে না, হয়তো অত খারাপও লাগে না। উল্টো এখন ওই মানুষগুলোই তার আপন মনে হয়। আর মাত্র কয়েক মাস আছে, এরপরই তার দেশে ফিরে যেতে হবে। একদিকে খুশি লাগছে এই ভেবে যে মা, বড় বাবা, রিহি এদের সাথে অনেক দিন পর মিলবে, কিন্তু আরেকদিকে এই পরিবারের জন্য খারাপ লাগছে। সে তো থাকতে পারবে না। মায়া জন্মে গেছে। ঘরের প্রতিটা মানুষ তাকে অনেক যত্ন করে। ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত সবাই তার ছোটোখাটো বিষয়ে খেয়াল রাখে। এই তো যেমন এই গম্ভীর মানুষটাও তাকে সামান্য কাটার আঁচ থেকে বাঁচিয়ে দিল। অথচ এমন কিছু সে অন্যদের থেকে আশা করেও এই মানুষটার কাছ থেকে কোনোদিনও করেনি। পরক্ষণে কি যেন মনে হতেই নীলা ভাবনাটা সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। এত ভাবার কি আছে? হয়তো মানুষটা ব্যালকনিতে দাঁড়িয়েছিল, কাটা দেখেছে বিধায় বলেছে। সে এই একই জায়গায় নীলা নিজে থাকলেও বলতো, কিন্তু তবুও বাঁচিয়েছে তো। সে এই পরিবারের সবার মায়া কিভাবে ছুটাবে ভাবতেই পারছে না। আরও কয়েকটা দিন কেটে গেল। শফিক আহমেদ নাস্তা শেষ করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রাহানও নাস্তা শেষ করে উঠে দাঁড়ালো। ট্রাউজার পরিহিত অবস্থায় রুমে না গিয়ে সদর দরজার দিকে অগ্রসর হতে দেখে রিনা আহমেদ ডাক দিলেন, রাহান বাবা, কই যাচ্ছিস? বাগানে একটু হাঁটবো। বলেই রাহান বেরিয়ে গেল। বড় ভাইয়ের কথা শুনে অরিন আর আহান অবাক হয়ে একজন আরেকজনের দিকে তাকালো। তাদের ভাই হয়তো বদলে যাচ্ছে, কারণ আজ পর্যন্ত রাহান কোনোদিনও বাগানে হাঁটাহাঁটি করেনি। রাহান অবসর সময়টা রুমেই কাটিয়ে দিত, কিন্তু ইদানিং বাগানে হাঁটাহাঁটি করে। আহান ভ্রু কুচকালো। কি ব্যাপার মা? রাহান ব্রোয়ের ইদানিং কর্মকাণ্ড তোমাকে ভাবাচ্ছে না? ছেলের কথা শুনে রিনা আহমেদ তাকালেন। বোঝাই যাচ্ছে তিনিও রাহানের যাওয়ার দিকে তাকিয়ে এটাই ভাবছিলেন। কিন্তু আহানকে প্রশ্রয় দেওয়া যাবে না। তিনি টেবিল থেকে নাস্তার প্লেটগুলি নিয়ে রান্নাঘরে যেতে যেতে বললেন,